নমস্কার, আমার এই গল্পের চ্যানেলটি, এখানে আপনারা সব রকমের গল্পর আভাস পাবেন। কেমন লাগছে আপনাদের এই গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন, আর আপনাদের যদি কিছু বলার থাকে তাও আমাকে বলে যাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা এই ছোট গল্পটি। দেখুন কেমন লাগে আপনাদের। মারণ বাতাস। ইদানিং কাজকর্মে অফিস পাড়া এলে একবার করে লালবাজারে ঢু মেরে যায় মিতিন। ডিসিডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প সল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলেও অনিশ্চয়ও তাকে দেখলে বেশ খুশিই হয়, মহা আনন্দে আড্ডা জমায়। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষালাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন, আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? মিতিন ভুরু কোঁচকাল। ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন, পুলিশ সাহেব বললেন। কাঁধের তোপারটা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসল। কি কেস বলুন তো? আরে পরশু খবরের কাগজে পড়েছিলেন, আলিপুরে মাল্টিস্টোরিড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করছে, মিতিন বলে। বাহ, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপার ওয়েটটাকে এক পাক ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই নাকি? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর। আর এই কেসের মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। মিতিন বলল, আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। মিতিন যেন একটু ঠাট্টা করার লোভটা সামলাতে পারল না, হাসতে হাসতেই বলল, তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন ম্যাডাম, গেস করুন কে। আমি কি করে বলবো? কেসটার আমি কী বা জানি? মিতিন চুল দোলালো। হবে কোনো শত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসল। হে, বুঝলেন না তো? ম্যারেড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, মানে ওয়াইফ। বউ খুনি? মিতিন পলকে টান টান। আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো তিরিং বিরিং লাফান। কথায় কথায় বরের নামে 498 ঠুকেছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল। তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে। একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। আচ্ছা, কীরকম? মিতিন জিজ্ঞেস করে। এয়ার এমব্লিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ও নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। আরে সেই জন্যেই তো চান্সটা নিয়েছিল। তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জের বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল। দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করার কেস নয়। বাহ, দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে, মিতিন বলল। আরে ম্যাডাম, ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গপ্প একেবারে দুয়ে 4। কীরকম একটু বলুন তো শুনি, মিতিন বলে। কৌতূহল হচ্ছে তো? হা 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 হা, কিউরিওসিটি দাই নেম ইজ ওম্যান। আহা, বলুনই না একটু, মিতিন বলে। আরে বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি। দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কি না। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক, মিতিন বলে। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। তাড়িয়ে রসিয়ে বললেন কিছুটা থেমে যায়,
আবার হঠাৎ হঠাৎ বলে। লক্ষ্য করে শ্রোতার প্রতিক্রিয়া। টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোরে মাঝে মাঝে। তাতে গল্পটা আরও জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, সইসাবুত করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এই রকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর চারেক আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধর বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিল, নিউরোলজিস্ট। ভালোই পেশার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মাস্তি করে। পপ মিউজিক বা র্যাপ মিউজিক কিসের একটা দলে ড্যাং ড্যাং করে এদিক ওদিক গিটার বাজিয়ে ঘুরে বেড়ায়। পড়াশোনার দৌড় ওই গ্র্যাজুয়েশন অবধি, তাও বোধহয় কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল ও। চাকরিও সে খুব একটা খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার হয়েছিল। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্য ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে শুরু করে। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপেরও তেমন মত ছিল না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখন বউ একটা ভালো কাজ পেয়ে গেলে কোন স্বামী বা এই অবস্থা খুশি মনে নিতে পারে বলুন তো? ইতিমধ্যে সৌম্যরূপের অবস্থা আরও খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এককারী স্পেশালিস্টও এনে ফেলেছিল, কিন্তু লাভ হচ্ছিল না। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। আঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য। আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো ছিল। সে চলে যাওয়ার পরেই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবে তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তারই সেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যাল্প ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না, তাই ওই স্ক্যাল্প ভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ি যে কই দিয়ে যেতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যাল্প ভেন সেটেই একটা 50 সিসি সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরো ঘটনাটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচিয়ে বলল, গল্পে ফাঁক পেলেন কি কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো ইয়া বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। মিতিন বলল, ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে।
গেছে ঠিক 9টা। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কে আবিষ্কার করেন? মিতিন জিজ্ঞেস করে। সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? মিতিন বলে। চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশে ফ্ল্যাটে চলে গিয়েছিল। বোঝেনি তো ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখ দর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকাডাকি করেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রাইগার মঠে সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছে রাত্রি 9টা। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করতে যাচ্ছেন। হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দুধদারি পালিয়ে গিয়েছে লাস্ট সময়। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তখন তার ছিল না। বোঝেনি তো খুনি একটা না একটা ভুল তো করবেই। তবু, মিতিন বলে। কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোখা খুন করতে যাবে কেন বলুন তো? মিতিন প্রশ্ন করে। ওইটাই তো খেলা, ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালো অনিশ্চয়। আগুনের শিখা ধরে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ, ছুতো ছুতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট মাত্র। ও জানতো বরকে নিরালাতে পাবেই। ডিভোর্সের ওর কিছু দরকার নেই। বর টেসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিশার হিসেবে তার ভাগের সম্পত্তির প্রতিটি পাই পয়সা হাতে চলে আসবে, আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান ভাবুন তো। চিত্রলেখা আবার বিয়ে করেছিল নাকি? তবে আর বলছিটা কি, লটঘর চালাচ্ছিল তো গুণময়ী নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সৌম্যরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানেজার। এমন একটা মতলব ভাঁজল যাতে ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করে। সবই ঠিকঠাক ছিল। আলমারি থেকে গয়নাগুলো পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত, বুঝলেন ম্যাডাম? আচ্ছা, 1 সেকেন্ড। সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়েই দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসি সিরিঞ্জ হলেও তো হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌম্যরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইস টিউব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সব সুপটুপ 50 সিসি সিরিঞ্জে ভরে ওই টিউব ফিট দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কেমন ধরিবাজ ভাবুন তো। জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এম্বালিজম করা যায় না। ফিজিওলজি স্টুডেন্ট তো। মিতিন একটু চুপ থেকে ফের জিজ্ঞেস করলো, একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল বলুন তো? মিতিন জিজ্ঞেস করলো। আশিক জুটে গেছিল তাই। শ্বশুরবাড়ি থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে গেছিল। যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকত না। অনিশ্চয় হুস হুস করে 2টো টান দিয়ে সিগারেট গুজলো অ্যাস্ট্রেতে। তবে বাপ মা ছেলেকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই, কি বলেন ম্যাডাম? মিতিন বলল, কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজ নট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধেবেলা? জিজ্ঞেস করলো মিতিন। ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশন প্রোগ্রামে গেছিল। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেরা তখন ওখানেই ছিল। তাই নাকি? ফিরেছে কখন? মিতিন আবার প্রশ্ন করে। এদের রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠকঠক কাঁপছিল, জোর শক পেয়েছে, তাই আর কি। যতই হোক দাদার মৃত্যু বলে কথা তো।
সৌম্যরূপের মায়ের এখন কি অবস্থা? মিতিন প্রশ্ন করে। পাথর পাথর, এক্কেবারে পাথর হয়ে গেছে। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলে গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাবা মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে? স্বীকার করেছে সব? মিতিন প্রশ্ন করে। উফ, সে মেয়ে যে কি ঢ্যাঁটা! মুখে একদম কুলু পেটে বসে আছে। শুধু একটিই বুলি তোতা পাখির মতো না উড়ে যাচ্ছে, আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে মেপে 2 cc কম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম, সৌম্যরই রিকোয়েস্টে। তার বেশি আমি আর কিচ্ছু জানি না। মিতিন কি যেন একটা চিন্তা করলো। ঘড়িও দেখলো একবার। পার্থ আর চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা ঝুমঝুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, আচ্ছা, পুলিশি কাস্টাডি মানে মেয়েটা তো এখন এখানেই আছে, এই লালবাজারেই, তাই তো? অনিশ্চয় হাত ওল্টালো। আর কোথায় যাবে? তিনি এখন লকআপ আলো করে বসে আছেন। একটু দেখা যাবে মেয়েটিকে? মিতিন জিজ্ঞেস করে। কেন? দেখতাম, একটু কথা বলতাম। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান নাকি? অনিশ্চয় হো হো করে হাসল। আরে ম্যাডাম, গল্পে উপন্যাসে আপনাদের, পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু আমরাই করি, বুঝেছেন? জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে কিন্তু বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? মিতিন বলল, আমি জাস্ট যাচাই করতে চাইছি। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে গেছে। মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে ওকে, দেখুন যাচাই করে, কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15-র মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম সবিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, চেহারাটা দোহারা, রং মোটামুটি ফর্সার দিকে। মুখখানা কিন্তু ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোঁজ। মাত্র কয়েক ঘন্টাতেই 2 গালে সাদা খুঁড়ির দাগ ফুটে উঠেছে। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞেস করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন? কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালোই না, স্থির চোখে দেয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো? জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার। চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপাড়া করছে কণ্ঠনালী। আর চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো। আলতো হাত রেখে গিয়ে মেয়েটার পিঠে টেনে চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছ কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। কাঠের পুতুলের মতন বসে রইল। মিতিন গলা আরও নরম করল, কথা বলবেন না? ঠোঁট নাড়ল চিত্রলেখা, আর বলার কিছু নেই। আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না। যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন আপনি, ততক্ষণ পর্যন্ত দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপের সেদিন কী রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ? কে বিশ্বাস করবে? চিত্রলেখা নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল জানেন। এক কথায় সই করে দিয়েছিল। নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? জিজ্ঞেস করল মিতিন। চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি তো, ওটাই হাতের কাছে ছিল। সময় তো বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জিজ্ঞেস করল মিতিন। চিত্রলেখা বলল, জানি, কিন্তু আমি সৌম্যকে মানিনি। ফের এক কথা! ঘর কাঁপিয়ে ধমকে উঠল অনিশ্চয়।
তুমি মারনি তো কে মেরেছে? ভূত? তীব্র দৃষ্টি হেনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা। তারপর মাথা হেঁট করে বসে আছে। মিথুন একটু সময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? চিত্রলেখার জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন গ্রানাইটের দেওয়াল। প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরও দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঢ্যাঁটা মেয়েটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে তা নয়। দেখে নেবেন, আমি ওকে ফাঁসিতে লটকাবো। মিতিন গুম হয়ে বসেছিল। হঠাৎ বলল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। হ্যাঁ বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? বলল মিতিন। এখনও সংশয় আপনার? হুম, সংশয় না, কৌতূহল। মিতিন বায়না সুরে বলল, প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশন ডিস্টার্ব না করে যা খুশি আপনি করতে পারেন। মিতিন আর বসল না। দুটো একটা কথা বলে উঠে পড়ল। চিন্তিত মুখে পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউর ঠিকানা, বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কালই যাবে। আকাশলীনা বাড়িটা বিশাল, 8 তলা। প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট। দুটি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সেন চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি। তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে তবে ঢুকতে হবে। কোথায় যাচ্ছ সেটাও নিয়ম, বলে যেতে হবে। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের নিজস্ব একটা বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলল এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, কোথাও ফোলা ফোলা। দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞেস করল, ইয়েস? মিতিন জিজ্ঞেস করল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হলো। আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের মুখ চোখ পলকে বদলে গেল। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদ কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আরও তো কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন আসুন। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং রুম, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেয়াল জোড়া অ্যাকোরিয়াম, বৈভব যেন চারদিক থেকে ঠিকরে ঠিকরে পড়ছে। এই বাড়ির সম্পত্তির লোভে এক আধটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই, তবে গায়ের রংটি ক্যাটকেটে সাদা। মুখ চোখ যেন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য। দেখেই বোঝা যায় এখনও শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলেই তো। না না, বলুন বলুন। মহিলা উল্টো দিকের সোফায় বসে, ঠিক আছে আমি উত্তর দেব, বলুন। আমি আপনাদের একটু আলাদা করে প্রশ্ন করতে চাই বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। অভিরূপ বলল, নো প্রবলেম, আমি ভেতরে যাচ্ছি। অভিরূপ যেতে গিয়েও থমকালো। আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেব? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করল মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? মিতিন জিজ্ঞেস করল। মহিলা বললেন, না। স্বর ভেজা, আমি কিছুই ভাবতে পারছি না। মিতিন বলল, আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল?
মহিলা বলল, খুব ভালো ছিল বলবো না, আমার ছেলেকে যে কষ্ট সে দিয়েছে তাকে আমি কি করে। বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? মিতিন জিজ্ঞেস করে। মহিলা বলে, তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশ হয়েই ছিল। আমিও তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে লেখা বড্ড অবহেলা করেছে ওকে। চিত্রলেখার চাকরি করাটাও তো আপনার পছন্দ ছিল না? মিতিন প্রশ্ন করে। আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন কোনো প্রয়োজন নেই, মিতিন বলে। বলুন, আপনিই বলুন। মহিলা আঁচলের খুঁটে চোখ মুছল। সমু বড় ভালোবাসার কাঙাল ছিল, একটু বউয়ের সঙ্গ চাইতো, বউকে সব সময় কাছে কাছে চাইতো, অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল। কান্নায় ভিজে গেল মহিলার স্বর। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে, বছর 35-এর এক কালাকুলো বউ। মিতিনের জল খাওয়া শেষ হওয়া পর্যন্ত বউটা অপেক্ষা করল, তারপর ট্রেটা নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞেস করল, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে সন্ধ্যায় যায়, মহিলা বলল। একাই সব করে? মিতিন জিজ্ঞেস করল। আর একজন লোক আছে, গোপালনগরের দিক থেকে আসে, ওই কাচাকুচি ঘরদোর মোছে, রান্নাঘন্না এসব সুবালাই করে, ভদ্রমহিলা উত্তর করল। হ্যাঁ, যা বলছিলাম। মিতিন আবার প্রসঙ্গে ফিরল। আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই কি? হ্যাঁ, তা বলতে পারেন, ভদ্রমহিলা উত্তর করল। তা সে কতদিন হবে? মিতিন প্রশ্ন করে। ভদ্রমহিলা বলল, ধরুন প্রায় 3.5 বছর। চিত্রলেখা তো এ বাড়ি ছেড়েছে মাত্র 8-9 মাস আগে। একদিন তাহলে সে এখানে পড়েছিল কেন? মিতিন প্রশ্ন করে। আমার স্বামী প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এ বাড়ি ছেড়ে যাওয়ার তখন সাহস পাইনি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পর লেখার লাগাম ছাড়া হয়ে যায়। 2 মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না। আলাদা শুতো, নিজের খেয়াল খুশি নিয়ে থাকতো। আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরছে, আপনি বউকে বোঝাননি? মিতিন কথা টেনে প্রশ্ন করল। দেখুন, মেয়েদের মন বারমুখো হয়ে গেলে সে তখন একটা অন্য জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার তা বলে দিয়েছিলেন, তাই তো? মিতিন জিজ্ঞেস করে। হ্যাঁ, নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায় আর কি। আচ্ছা, চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে আপনি কি তা জানতেন? জিজ্ঞেস করে মিতিন। অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছে জানতে চেয়েছিলেন? মিতিন প্রশ্ন করে। ভদ্রমহিলা বলেন, অভির মুখে শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? জিজ্ঞেস করে মিতিন। মহিলা বলে, সময় করতো, আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মার চোখে জলের আভাস নেই, স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চ স্বরে মিতিন বলে, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল কি? মহিলা বলেন, না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন আপনি বাড়ি থেকে? জিজ্ঞেস করে মিতিন। হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? মিতিন প্রশ্ন করে। মহিলা বলে, ঘড়ি তো দেখিনি, তবে হবে ওই 8:20-25। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়, ডক্টর পাঁজা তো তাই বলেছে। মিতিন বলে, তখন কি আপনি পাশের ফ্ল্যাটেই? হ্যাঁ, রানীদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদির ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার মনে আছে সেটা, মহিলা বলে বেশ জোরের সঙ্গে। মিতিন বলে, আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30টার কাছাকাছি, লেখা তখন চলে গেছে, মহিলা বলে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু আমাকে অসম্ভব ভালোবাসত। লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। মহিলার গলা সহসা দুলে গেল। আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ, দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখন ঘুমোচ্ছে। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? মিতিন প্রশ্ন করে। ও মেয়ের হায়া সরম কিছুই ছিল না, সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা।
মিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো। সুদৃশ্য কাঠের শোকেশের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি মালা পরানো। ছবিটার দিকে চোখ রেখেই মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ ওই প্রশ্নটা আমাকে আর করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে। সরি। মিতিন সামান্য অপ্রস্তুত হলো। একটুক্ষণ ভেবে নিয়ে বলল, তা ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যাল্প ভেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কী হতো? সমু তো তখন আর নেই। পরে 10:30টায় ছেলেকে খাওয়াতে গিয়ে কী দেখলেন? মিতিন প্রশ্ন করে। মহিলা মাথা নাড়লেন, বড় একটা শ্বাসও ফেললেন যেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন? না না না, ভেজিটেবল স্টু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারতো না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেড রিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে। সমুর খুব বাড়াবাড়ি হলে সমু নার্সের সেবা পছন্দ করতো না। এমনি সময় তাহলে কে সেবা করত? জিজ্ঞেস করে মিতিন। ভদ্রমহিলা উত্তর দেন, আমি। আপনি? প্রশ্ন করে মিতিন। আমি ছাড়া কে করবে? আর কে ছিল সমুর? ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করা সে সময় পেল কোথায়? তবে ফ্ল্যাট গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে সল্টলেকে। ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট ছিল, এখন আমিই হ্যান্ডেল করি। ওয়ান মোর কোশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কোনো এলআইসি ছিল কি? ছিল একটা, 1,02,000 টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটাও চাকরি পেয়েই করেছিল বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি, হয়তো বইয়ের নামেই ট্রান্সফার করে দিত। সে সুযোগই বা পেল কই? মিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল। তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি একটু পাঠাবেন? ধীর পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং রুম পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর, পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকে প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অভিরূপ। হেলান দিয়ে বসে দুহাত সোফায় কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? মিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন, তাই তো? মিতিন বলে, সে তো করতেই হবে, প্রেস এসে যা জ্বালাচ্ছে। অভিরূপ মুখ বাঁকালো। বলুন, কি জানতে চান? বাহ, বেশ স্মার্ট তো আপনি। মিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুচকে বলল, আপনার আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? জিজ্ঞেস করে মিতিন। 9টা ফাটাতেই ছিল। স্টেজে ওঠার সময় ঘড়ি দেখেননি? 9টা ফাটাতেই ছিল, স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, 10টা-11টার আগে শুরু হয় না, ঠিক বলছি কি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি, মিতিন বলে। মানে আপনি কি বলতে চাইছেন? অভিরূপ বলে। আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল রাত 10:30টায়। মিতিন অন্ধকারে একটা ঢিল ছুঁড়ল। 9টা থেকে 10:30 আপনি কোথায় ছিলেন? অভিরূপকে প্রশ্ন করে মিতিন। অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে 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 বলল? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল। কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি আমি এক বন্ধুর সঙ্গে ছিলাম, অভিরূপ বলে। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? প্রশ্ন করে মিতিন। পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন। তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজনে একসঙ্গে গোলপার্কের মোড়ে। আপনার বান্ধবীর স্বাক্ষর টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। অভিরূপের গলা করুণ হয়ে গেছে এবার। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়, দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা, বলে মিতিন। কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদার তো যে কোনো দিন হার্টফেল করে মারা যেত। আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান। মোরওভার পৈতৃক সম্পত্তির আর কোনো ভাগিদার থাকে না। মিতিন বলল, এ কি বলছেন? আমি এসব কখনো স্বপ্নে ভাবিনি। অভিরূপ খুব ঝেঁকে উত্তর দেয়। হয়তো তাই,
কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? মিতিন বলে, বিশ্বাস করুন, আমি না, আমি না, আমি কারোর সাথে পাশে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিমশীতল। তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। কেন? কেন খুশি হব কেন? প্রশ্ন করে অভিরূপ। প্রথমত, আপনি ঝুট ঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হাঁচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আরেকটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল কিছুক্ষণ, তারপর মাথার উপর ফ্যান ঘুরছে সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো? বৌদি দাদাকে মেরেছে, এটা এখনও আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? মিতিন প্রশ্ন করে। তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। এ সময় বলা উচিত নয়, তাও বলছি, আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ, অশ্রাব্য গালাগাল। বৌদির মতন ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী খাটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক দিয়ে দাদাও ঠিক। একটা টকবগে ইয়াং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আমি এমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিল এই ছেলেকে, এ কিন্তু ততটা অপগণ্ড নয়। ঘটে বেশ বুদ্ধিশুদ্ধি আছে ছোকরার, মিতিন ভাবল। এরপর মিতিন তাকে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি। হয়তো বৌদি, সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো বলুন তো? হয়তো দাদা এমন কিছু করেছিল, বৌদি উত্তেজনার মাথায়। অভিরূপ ঠোক গিলল। আমি বলছিলাম বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির ওপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে, প্রশ্ন করে মিতিন। না না না, আমি নিউট্রাল, আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি, অভিরূপ বলে। মিতিন বলে, আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? অভিরূপ বলে, আমি সবই জানি, দোষও দেখি না কিছু। আফটার অল তারও তো একটা লাইফ আছে, কেন একটা ইনভ্যালিড লোকের সঙ্গে সে পচে মরবে? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরও আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই জাগছে। মিতিন চোখ কুচকে জিজ্ঞেস করল, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, অভিরূপ বলে। তবে মা একেবারে হ্যাঁ, দাদা অন্তপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যত দূর জানি। পুরো এপিসোডটাই বড় স্যাড। মিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদির? ঠিক উল্টো দরজা। আপনি কি এখন ওখানে যাবেন নাকি? এই 5 মিনিট 5-7, একটু এই মিনিট 5-7, অল্প 2-4টে কথা আছে আর কি। মিতিন বলল, কার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি। মা যে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। মিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে কে আছে? আছে বুড়িরই স্যাঙাতে এক আধকালা ঝি, অন্নদামাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোটাটা ওদের জমি ছিল। বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে, কেউ কানাডায়, বড় বড় নাতি নাতনি আছে। মিতিন বিনা মন্তব্যে শুনছিল। দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ির ফ্ল্যাটে ঢুকে মিতিন ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো এক মিনি রাজপুরী। দেয়ালে ইয়া বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাড় লণ্ঠন, আস্ত বাঘ আছে একখানা পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ির ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আপ্লুস কাঠের পালঙ্কে আধশোয়া হয়ে আছে বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতন চুল, টকটকে রং বাদামি মেরে গেছে, চোখের মনি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা, পুলিশের লোক এসেছে। রানী খড়খড় করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাছা?
সেদিনও এসেছে এক পুলিশ, কী সব গাদা গাদা জেরা করে গেল, আজ আবার এসেছে। নিতিন বলল, আজকে জেরা নয়, আপনার সঙ্গে একটু গল্প করতে এসেছি। ও মা, এই যে মেয়ে পুলিশ! কালে কালে কত কি হলো, পিঠে পুলির ন্যাচ গজালো, মেয়ে ছেলেও প্যায়দা হয়েছে। তা বাছা, সমু মরল বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মাঝে আপনার বন্ধু, বলল মিতিন। অপর্ণার কথা কইছ? আহা, বড় দুঃখী মেয়ে গো, ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আতান্তরই না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতো বুঝি? মিতিন বলল, এক জায়গায় তো মানুষকে হালকা হতে হবে গো। আমার ছেলেরা থেকেও নেই, অপর্ণার ছেলেটা বেঁচে মরেছিল। দুজনে দুজনে মনের কথা বলে দুঃখ জুড়তুম। বিধাতার কি লীলা, সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে, মাগি ধরা পড়েছে, ভগবান মাথার ওপর আছে না। মেল ট্রেনের মতন কথা বলে চলেছে রানী। হঠাৎ দেয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল বিচিত্র এক সুরে বিদেশি। থামতেই ঢং ঢং ঢং। 12টা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো বেশ জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে, আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপে যায় গো। রানী মাড়ি বিছিয়ে হাসলেন, তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎস চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ টিপ রয়েছে ঘড়িটায়। ফটোসেল? আজকাল অবশ্য এ ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে আলো নিভে যায়, আর অমনি আওয়াজ বন্ধ হয়ে যায়। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছে, আমি তো এই ঘন্টায় ভয়ে আলোই জ্বালি না, দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই, ব্যাস সন্ধে হলেই নিশ্চিন্তি। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কী বা দিন কী বা রাত। বটেই তো। মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল। বলল, অপর্ণা দেবী যে বলল আপনার ঘড়িতে সেদিন 9টা বাজলো। বেজেছিল তো, অপর্ণা বলল 9টা বেজে গেছে। এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই, বউটা হয়তো ততক্ষণে বিদায় নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেলেন? জিজ্ঞেস করে মিতিন। না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? জিজ্ঞেস করে মিতিন। দাঁড়াও, একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ কুঁচকে গেল। পরক্ষণেই উদ্ভাসিত, মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগেই এসেছিল, কান্নাকাটি করছিল তো খুব। আমি কত মাথায় হাত বোলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো, পান আনার পরই তো ঘরে চলে গেল। ও আচ্ছা। আচ্ছা মাসিমা, উনি কি এসে বইয়ের নামে খুব নিন্দে করতেন? জিজ্ঞেস করে মিতিন। নিন্দেও কারোরই করতো না বাচ্চা, দুস্থ নিজের কপাল কি। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? জিজ্ঞেস করে মিতিন। ছিল একটু আধটু, বড় বিদ্যের দেমাক ছিল মাগির, আমার সঙ্গে ব্যাঁকাসুরে কথা কইত। যা এখন জেলের লপসি খা। কিছু না বলেই অন্নদা 1 কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামল। একা মনে ভাবতে ভাবতে কখন যে গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সিঁধিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে আবছা আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলকানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন, তারপর উল্টো মুখে দৌড়চ্ছে সোজা আকাশলীনা, হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে। মিনিট 10কের মধ্যে সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন, মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলাম তো দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? ও আপনার মাকেও ডাকুন, একসঙ্গে দুজনকে বলবো। মিতিন বলে খুব গম্ভীর হয়ে। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছে ঘর থেকে। বিস্মিত চোখে দেখছে মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাটে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালো। অনেক পাপের ফল তো ভুগতেই হবে, তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন, আপনিই সৌম্যরূপকে মেরে ফেলেছেন। মিতিন খুব শক্ত গলায় বলল। কি পাগলের মতো কথা বলছেন? অভিরূপ চেঁচিয়ে উঠল। কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছে। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে।
অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, বলি। দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি। ভুল হলে অপর্ণা দেবী আপনি সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্যে নয়, আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, পর্দার এপার থেকে নিঃসারে শুনছেন অপর্ণা দেবী। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধও। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যিই ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবে রাখা 50 সিসি সিরিঞ্জটা দিয়েই সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ। শুধু ব্যাধির যন্ত্রণা নয়, মনের ব্যথাও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা একটেরে। সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরেই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী। এয়ার এম্বলিজম কি করে করতে হয় ওর জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধি ও অপর্ণা দেবী অতি ক্ষুরোধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছে রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসেব ভোলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টা বাজার পর ঘণ্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4। কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছে অপর্ণা দেবী। 9ম ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে আলো অফ। 10ম ঘণ্টা আর বাজল না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না। কিন্তু তাকে 9টার ঘণ্টা বাজার কথা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তখনই প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একে তিনি মা, তার উপর 9টার অ্যালিবাই তার করাই আছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে চলে গেলেন। একটা কথা মাথায় আসেনি, অন্নদাকে কায়দা করে তিনি হাঁটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার প্রায় 1 ঘণ্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে, এ তথ্য সিকিউরিটির কাছ থেকে সহজেই উদ্ধার করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও চলে যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে। দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্নড, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিচ্ছিলেন না চিকেন স্টু, তাও তিনি ঠিক মাথায় রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবারই দেননি। তার আগেই মিতিন একটু থামল। একটানা কথা বলে হাঁপিয়ে গেছে। দম নিল খানিক। তারপর বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছেন? সহসা অপর্ণা দেবীর চোখ মুখ বদলে গেল। বিকৃত গলায় চিৎকার করে বলে উঠলেন, যা করেছি বেশ করেছি। আমার ছেলের ভালোর জন্যে করেছি। দগ্ধে দগ্ধে মরার হাত থেকে ওকে মুক্তি দিয়েছি আমি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকেই বা আমি কেন ছাড়ব? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় ডুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হয়ে যাচ্ছে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এইভাবে সন্তানকে। পুত্রস্নেহ এত তীব্র হয়। মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না। চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। কেমন লাগলো আজকের এই গল্পটি? সন্তানকে ভালোবাসে সব মাই, কিন্তু সেই সন্তানের কষ্ট সহ্য করাটাও মায়ের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে দাঁড়ায়। আর সেই কষ্ট থেকে কত বড় ঘটনা ঘটে যেতে পারে, এই গল্প বোধহয় তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল একান্তভাবে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।